আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকের ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদেরকে বাংলাদেশ থেকে সৌদি আরবে ভ্রমণের ছোট্ট একটি গল্প বলব। যেহেতু আমি বাংলাদেশের প্রত্যন্ত একটি গ্রামাঞ্চলে বাস করি, সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমত গ্রাম থেকে শহর, শহর থেকে বিমানবন্দর, বিমানবন্দর থেকে দেশের বাহিরে যাওয়ার গল্প বলব। অনেক তো শুনেছিলাম যে বাংলাদেশ এয়ারলাইন্সের বিরুদ্ধে অনেক কথা অভিযোগ শুনেছিলাম। তাদের সার্ভিস খারাপ, তাদের এটা খারাপ, তাদের সেটা খারাপ। ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আপনারা সেটা সম্পর্কে একটি ধারণা পাবেন, যেটা আমি নিজে পেয়েছি। এতক্ষণ আপনারা যে ক্লিপটি দেখেছিলেন সেটি ছিল আমার গ্রাম থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত আসার ভিডিও। এ গৌরীপুর থেকে আমি বাসে করে গিয়েছিলাম ঢাকা। যদিও আমি খুবই অনিশ্চয়তার মাঝে ঢাকা পর্যন্ত এসেছিলাম। আমার হাতে কোনো টিকেট ছিল না। আমি পাসপোর্ট ও আমার ব্যাগ পত্র নিয়ে একটা অনিশ্চয়তার মাঝে বের হয়ে গিয়েছিলাম যে টিকেট কাটবো বলে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন অনিশ্চয়তা কেন? তখন কথা বলতে হয়, আসলে দেশের বাহিরে যারা বাংলাদেশী কোনো মালিকের আন্ডারে কাজ করে শুধুমাত্র তারাই এই বিষয়গুলো বুঝতে পারে। আর যদি এই বিষয়গুলো নিয়ে আপনারা জানতে চান তাহলে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে পরবর্তীতে কোনো এক ভিডিওতে সেই বিষয়ে অবশ্যই জানাবো। আমি বাংলাদেশ থেকে সৌদি আরব ভ্রমণ করেছিলাম ৮ এপ্রিল। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, এত তাহলে ভিডিওটা এত দেরি করে আমি আপলোড করছি কেন? কেননা আমি যেদিন সৌদি আরব এসেছি, ঠিক সেদিন থেকেই আমি ডিউটিতে জয়েন করেছিলাম। সে কারণে আমি সময় পাইনি, আপনাদেরকে ভিডিও দিতে পারিনি। এবার ভিডিওর মূল গল্প শুরু করা যাক। আমি বাড়ি থেকে রওনা দিয়েছিলাম সকাল ৯টা ৯:৩০ দিকে। ঢাকা পৌঁছাতে আমার প্রায় ১২টা ১২:৩০ বেজে গিয়েছিল এবং সেখানে এসে আমি টিকেট কেটেছি। টিকেট কেটে তারপর এয়ারপোর্টে গিয়েছি। এয়ারপোর্ট থেকে তারপর বাংলাদেশ বিমানে ফ্লাই করেছি। আমার মেইন হচ্ছে যে আমাদের ইমিগ্রেশন, সেখানে আমার কোনো সমস্যা হয়নি। কেননা আমার যেহেতু ওয়ার্ক পারমিট ভিসা ছিল সৌদি আরবের, সে কারণে আমাদের কোনো সমস্যায় পড়তে হয়নি। শুধু একটু ঝামেলা পোহাতে হয়েছে আমাদের, শুধুমাত্র এটা সৌদি আরবের ক্ষেত্রে এই প্রবাসী শ্রম কল্যাণ থেকে একটা পেপার সাইন করাতে হয়। ওই পেপারটা নিয়ে একটু ঝামেলা পোহাতে হয়েছিল। এছাড়া আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা হয়নি। ইমিগ্রেশন ক্রস করে সম্পূর্ণ কাজ শেষ করে এই যে বিমানের ঠিক সামনে এসে বসেছিলাম। এখানে প্রায় আমাদের বিমান ডিলে ছিল ৫০ মিনিট। আমাদের ফ্লাইট ছিল ৬টা, কিন্তু সেই ফ্লাইট ৬টা ৫০ এ হওয়ার কথা। কিন্তু আমাদের সেই ফ্লাইট ছাড়তে প্রায় ৭:৩০ বেজেছিল এবং বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে সময় লেগেছিল তাদের ভাষ্যমতে ৬ ঘন্টা ৪০ মিনিট। এই যে দেখুন বাংলাদেশ বিমানের সিট একদম ছোট। আমার পা মোটামুটি লেগ স্পেস মোটামুটি। সেখানে সামনে একটা টিভি স্ক্রিন আছে, কিন্তু আমাদের সামনে যে টিভি স্ক্রিনটা ছিল সেটা কাজ করে না। আর বিমানটা ছিল বিশাল বড় বিমান। বিমানের ভিতরে প্রায় কতগুলো সিট ছিল সেটা আমার ধারণা নেই। সেখানে আমাদেরকে ২ বেলা খাবার দিয়েছিল এবং খাবারের গুণগত মান একদমই বাজে ছিল। সেটা অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো। সেজন্য আমাদের এখন ৬:৫০ এর মধ্যে যাত্রার সময় আনুমানিক ৬:৫০
এয়ারলাইন্সের ভ্রমণকালীন সময়ে আপনার নিরাপত্তাই আমাদের মুখ্য উদ্দেশ্য। তাই এই বিমানের নিরাপত্তা বিষয়ক নির্দেশাবলীর প্রতি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। বাকের উপরের প্লেটটি তুললে সিট বেল্ট খুলে যাবে। জরুরি অবস্থায় অক্সিজেনের প্রয়োজন হলে উপরের সিলিং থেকে আপনা আপনি অক্সিজেন মুখোশ নিচে নেমে আসবে। সঙ্গে সঙ্গে একটি মুখোশ টেনে নেবে। মুখোশটি নাক ও মুখের উপর চেপে ধরে স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিন এবং এই ইলাস্টিক ব্যান্ডটি টেনে মাথার সঙ্গে সুবিধা মতো ঠিক করে নিন। তারপর প্রয়োজনে আপনার পাশের যাত্রীকে মুখোশ পরতে সাহায্য করুন। জরুরি অবস্থায় পানিতে অবতরণের প্রয়োজন হলে লাইফ জ্যাকেট ব্যবহার করতে হবে। আপনার লাইফ জ্যাকেটটি এক্সিকিউটিভ ক্লাসে 2 সিটের হাতের নিচের অংশে এবং ইকোনমি ক্লাসে সিটের নিচে রাখা আছে। শিশুদের জন্য লাইফ জ্যাকেট ক্রু বল প্রয়োজনে বিতরণ করবে। তবে ক্যাবিন ক্রুর নির্দেশ না পাওয়া পর্যন্ত জ্যাকেটটি বের দেবেন না। জ্যাকেটটি এইভাবে মাথার উপর দিয়ে করে এই স্ট্র্যাপ দুটো ভালোভাবে টেনে বেঁধে নেবেন। জ্যাকেটে বাতাস মারার জন্য এই লাল বোতাম দুটো সজোরে নিচের দিকে টানতে হবে। এই বাহু দুটো খুঁটিয়েও জ্যাকেটে বাতাস ভরা যায়। পানির সংস্পর্শে এলে এই বাহুটি জমে যায়। ক্রুর নির্দেশ মতো বিমান থেকে বের হওয়ার মুহূর্তে জ্যাকেটে বাতাস ভরে নিতে হবে। বিমানের সকল জরুরি নির্গমন পথ পরিষ্কারভাবে চিহ্নিত করা আছে। আপনার নিকটতম নির্গমন দরজা দেখে নিন। প্রতিটি নির্গমন দরজা স্লাইড অথবা রাফট সংযুক্ত রয়েছে। জরুরি অবতরণের পূর্ব মুহূর্তে প্রয়োজনে এভাবেই ব্রেস পজিশনে যেতে হবে। বিমানের সকল জরুরি নির্গমন পথ পরিষ্কারভাবে চিহ্নিত করা আছে। সেই পথ অনুসরণ করে বিমান থেকে বের হতে হবে। অনুভব করে ক্যাবিনের ট্রাভেলার বহনকারী সাবধানে আপনার হাত ব্যাগে ধরে মাথার উপরে বিনে রেখে বিনের ঢাকনাটি ভালো করে বন্ধ করে দিন। উড্ডয়ন ও অবতরণের সময় সকল প্রকার ইলেকট্রনিক সামগ্রী বন্ধ রাখুন। মোবাইল ফোনের ব্যবহার সব সময়ের জন্য নিষিদ্ধ। এই জাহাজে সবসময়ের জন্য ধূমপান নিষেধ। প্রতিটি টয়লেটে স্মোক ডিটেক্টর সংযুক্ত রয়েছে। ভদ্রমহিলা ও মহোদয়গণ, উড্ডয়নের পূর্বে আপনার সিট বেল্ট বেঁধে নিন। সিটের পেছন দিক সোজা করুন। আপনার সামনের খাবারের টেবিলটি যথাস্থানে গুটিয়ে রাখুন এবং জানালার শাটার খুলে রাখুন। নিরাপত্তা বিষয়ক আরও তথ্যের জন্য আপনার সামনের সিট পকেটে রাখা নিরাপত্তা নির্দেশাবলী ভালো করে পড়ে নিন। আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ। Ladies and gentlemen, please pay attention to the screen in front of you and watch carefully the safety features of this aircraft. Whenever the seatbelt sign is switched on, fasten your seatbelt by joining the two ends like this. Adjust in case of decompression. Masks like these will drop down automatically from the overhead panel. Quickly pull one mask towards you. Place it over your nose and mouth and breathe normally. Adjust this elastic band around your head. Then assist passengers beside you to use the oxygen masks. In the unlikely event of landing on water, you will be required to use the life jacket. এতক্ষণ পর্যন্ত আপনারা যে ভিডিও ক্লিপটি দেখেছিলেন সেটি ছিল বিমানে ওঠার পর করণীয় এবং জরুরি অবস্থায় কি করতে হবে সে সম্পর্কে বিস্তারিত। যদিও প্রতিটি বিমানেই একটি ব্রিফিং দেওয়া হয়, সেখানে সরাসরি কেবিন ক্রুরা দেখিয়ে থাকেন, কিন্তু এখানে স্ক্রিনের মাধ্যমে দেখানো হয়েছে। আমি এর আগে ভ্রমণ করেছিলাম আল জাজিরায়। আমি যদি শুধুমাত্র খাবার ছাড়া অন্য দিক আল জাজিরার সাথে কম্পেয়ার করি, আল জাজিরা আমি 10 এ 8 দিব আর বাংলাদেশ এয়ারলাইন্সকে দিব 10 এ 4। আর খাবারের গুণগত মান বাংলাদেশ এয়ারলাইন্সের একদম বাজে, একদম বাজে, একদম বাজে। সন্ধ্যা 6টার দিকে। কিন্তু আমাদের সেই ফ্লাইট ডিলে হতে প্রায় 7টা 7:30 পর্যন্ত সেই সময়ে পৌঁছেছিল। জানি না তারা কেন এত দেরি করলো। যাই হোক,
বিমানের ভিতরে কোনো এসি কন্ট্রোলার ছিল না। আচ্ছা চলুন এবার একটু ওয়াশরুমের দিকে আপনাদেরকে নিয়ে যাই। ওয়াশরুমে এই যে এখানে টিস্যু আছে, এই যে এখানে পুশ ফ্লাশ করার জন্য এই হচ্ছে মোটামুটি ভালো। আর এই যে দেখেন সাবান, এখানে কয়েকবার প্রেস করার পরও সাবান পাচ্ছিলাম না। শেষ পর্যন্ত সাবান আসলো। এ এই যে এখানে হচ্ছে গরম পানি, ঠান্ডা পানি। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে আসলাম। খাবারের ভিতরে সবচেয়ে বাজে ছিল এটা, রাবারের থেকেও শক্ত। এখানে টিস্যু, চিনি, সুগার সবকিছু দেওয়া আছে। একটা কাস্টার্ড কেক, এখানে হচ্ছে সালাদ আর পানি, আর একটা কাপ দিয়েছে। কাপের সাথে একটা ওইটা কি বলবো, সাদা একটা ক্রিম জাতীয় দিয়েছে। আর খাবার দিয়েছিল সবজি, ভাত এবং মুরগি। মুরগিটা মোটামুটি, উম কিন্তু সবজিটা আমার কাছে খুবই বাজে লাগছে। মুরগিটা দিয়ে খাবারটা মোটামুটি চালানো যায়। যেহেতু অনেক ক্ষুধা ছিল সেই কারণে খেতে হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার কাছে এই কেকটাই সবথেকে বেশি ভালো লেগেছে। এছাড়া বাকি কোনটাই কোয়ালিটিফুল ছিল না। এই যে এখানে কাপে করে কোল্ড ড্রিংকস, তারপর হচ্ছে আমাদেরকে এই যে দেখুন, এই লোকটাকে যে দেখতে পাচ্ছেন কেবিন ক্রু, ওনার ব্যবহার ছিল অত্যন্ত বাজে। এই বিমানের ভিতরে কোনো এসি কন্ট্রোলার ছিল না। সে কারণে আমাদের সকলেই প্রচন্ড পরিমাণে শীত লাগছিল। আমরা যখন ব্ল্যাঙ্কেট চাইলাম তখন আমাদেরকে বলল যে ব্ল্যাঙ্কেট দেওয়া যাবে না। কিন্তু অন্য পাশ দিয়ে ঠিকই আবার ব্ল্যাঙ্কেট বিতরণ করা হচ্ছিল। উনাকে বললে উনি শুধু বলছিল ব্ল্যাঙ্কেট শুধুমাত্র হচ্ছে বাচ্চাদের জন্য এবং বয়স্কদের জন্য, ইয়াংদের জন্য নয়। তো আমার কাছে জ্যাকেট ছিল, সে কারণে আমার আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। কিন্তু আমার পাশে যিনি ছিল উনার কাছে কিছুই ছিল না। তারপরও উনাকে কোনো ব্ল্যাঙ্কেট দেওয়া হয়নি। যখন আমি বিমানের ভেতর প্রবেশ করি তখন আমি ভিডিও করতেছিলাম। আমাকে দেখে বলল যে ভিডিও করা যাবে না। আমি জিজ্ঞাসা করলাম যে, "কেন ভিডিও করা যাবে না?" তখন ওনারা বলল যে, "ভিডিও করা নিষেধ।" তো আমি ওনাদের সাথে আর কোনো কথা বাড়াইনি। আমি সোজা সিটে চলে এসেছি। পরে এখানেও একজন কেবিন ক্রু বলল যে, "স্যার ভিডিও করা যাবে না।" আমাদের ফ্লাইট শেষ হবার ০.৫ ঘন্টা ১ ঘন্টা পূর্বে আমাদেরকে একটা স্যান্ডউইচ, একটা কেক, একটা জুস, আমার কাছে স্যান্ডউইচটা কামড় দিয়ে মনে হয়েছে সেটা গত ১ সপ্তাহ পুরনো। খাবারের মান এতটাই বাজে ছিল। আমাদের দেশে সিন্ডিকেট, বিমান বিমান ভাড়া নিয়ে সিন্ডিকেট যে বিষয়টা, সেটা এখন পর্যন্ত শেষ হয়নি। আমি টিকেট কেটেছিলাম ৳৫৫,০০০ দিয়ে। আর সে টিকেট কাটতে গেলে এজেন্সি থেকে বলা হয় টিকেট নেই, টিকেট নেই। কিন্তু আসার সময় আমরা খেয়াল করে দেখলাম, যদি সবগুলো যে যাত্রীকে একসাথে বসানো হয় প্রায় অর্ধেক বিমান খালি পাওয়া যাবে। এরকম সিট ফাঁকা ছিল। কিন্তু আমরা যখন টিকেট কাটতে যাই তখন বলে টিকেট নাই, টিকেট নাই, টিকেট নেই। ইনশাআল্লাহ আশা করি খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে। আলহামদুলিল্লাহ ৬ ঘন্টা ৪০ মিনিটের জায়গায় আমরা ৭ ঘন্টায় এসে পৌঁছেছি। সেখান থেকে নেমে আমি তায়েফের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য গাড়ি ঠিক করে নিই। গাড়ি ঠিক করেছি ইমিগ্রেশন ক্রস করার পরে। ইমিগ্রেশনে আমাদের কোনো সমস্যা হয়নি। লাইনে দাঁড়িয়েছি। সেখানে আসার পর সালাম দিয়ে দিল। সৌদি আরবে এই একটা জিনিস আমার কাছে সবথেকে ভালো লাগে। উনারা আপনাকে দেখলেই সালাম দিবে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। আসার পর এখানে সালাম দিলাম। উনিও আমাকে সালাম দিল। ভালো-মন্দ জিজ্ঞাসা করার পর উনি জিজ্ঞাসা করল যে, "কোথায় কাজ করি?" আমি বললাম যে, "তায়েফে কাজ করি।" উনি বলল, "ঠিক আছে।" উনি তায়েফে আসবে। তো আমি উনাকে তায়েফের দাওয়াত দিলাম। দাওয়াত দিয়ে তারপরে আমার পাসপোর্টে সিল মেরে দিল। আমি সোজা এয়ারপোর্ট থেকে বের হয়ে ট্যাক্সি নেওয়ার জন্য চলে আসলাম। ট্যাক্সি জেদ্দা থেকে তাইফ পর্যন্ত ৳১৫০ চাচ্ছিল। আমি ৳১৩০ সেটা ঠিক করে ট্যাক্সিতে উঠে গেছিলাম। ভালো-মন্দ সবকিছু মিলিয়ে যদি আমি এই বাংলাদেশ থেকে সৌদি আরব পর্যন্ত বাংলাদেশ এয়ারলাইন্সের একটা রেটিং দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি তাদেরকে ৩ থেকে ৪, এর বেশি কখনোই দিব না।
তবে হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে, তাদের বাংলাদেশ বিমানে আমি আর কখনোই উঠবো না। যখন সেটার বিকল্প কোনো না থাকে তখন সেটা হচ্ছে ভিন্ন কথা। কিন্তু যদি সেটার বিকল্প কিছু থাকে আমি বাংলাদেশ বিমানকে অবশ্যই ইগনোর করব। অবশ্যই ইগনোর করব। ইনশাআল্লাহ। যাওয়ার পথে আমাদের ড্রাইভার একটু আমাদের সাথে উম বাটপারি করে। ড্রাইভার ছিল সৌদি। তিনি যাওয়ার কথা ছিল সরাসরি মক্কা থেকে সরি জেদ্দা থেকে তায়েফ। কিন্তু তিনি আমাদেরকে জেদ্দা থেকে তায়েফ না নিয়ে তিনি আমাদেরকে জেদ্দা থেকে নিয়ে গেছিলেন মক্কা। সেখানে নিয়ে অন্য একটি গাড়িতে উঠিয়ে দিয়েছিলেন। সেক্ষেত্রে সে লাভবান হয়েছে, কেননা মক্কা থেকে তায়েফের গাড়ি ভাড়া মাত্র ৩০ রিয়াল। আর হচ্ছে আপনার জেদ্দা থেকে মক্কার ভাড়া ৫০ রিয়াল, ৬০ রিয়াল এরকম। তাহলে আমরা যদি হিসাব করি ৫০, আ ৬০ আর ৩০ ৮০ রিয়াল। সে আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছিল ১৫০, চেয়েছিল ১৫০। আমি একমাত্র ১৩০, বাকি সবাই ৳১৫০ করে দিয়েছিল। তো ১৩০ আর ৳১৫০ ধরলেই সে ৳৭০ করে জনপ্রতি নিয়ে গেছে এক্সট্রা। যাই হোক, এগুলা তো উপরে একজন আছেন, তিনি দেখতেছেন। ইনশাআল্লাহ তিনি এগুলার বিচার করবেন। যাই হোক, সেদিকে আর কথা না বাড়াই, এমনিতেই ভিডিও অনেক লম্বা হয়ে গিয়েছে। তা আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা একটু জানাবেন। যদিও আমি এত ভালো করতে পারি না আমি সেটাও জানি। তারপরও আপনাদের সাহায্য কামনা করছি। ইনশাআল্লাহ আপনারা যদি সাহায্য করেন, হয়তো ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারবো। আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন। আপনাদের সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইলো। ইনশাআল্লাহ দেখা হবে সৌদি আরবের পরবর্তী কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।